sitting calmly against natural background. The use of light and shadow, known as এটাকে বলা হয় হচ্ছে ফুমাটো ওই দেশের ভাষায়, makes the painting look realistic. Today, the Mona Lisa is preserved in the Louvre Museum in Paris and attracts millions of visitors every year. এই যে কত দিনের যে প্যাসেজটা ছিল এরকম একটা। এখন এখান থেকে দেখেন চারটা আমি কোশ্চেন দিয়ে রাখছি, তো আপনাদের হয়তোবা এরকম থাকতে পারে, পাঁচটা কোশ্চেন দিয়ে থাকতে পারে, পাঁচটা কোশ্চেনও থাকতে পারে, আবার চারটা কোশ্চেনও থাকতে পারে। এটা তাদেরকে মার্ক ডিস্ট্রিবিউশন, যেহেতু 30 মার্ক খুবই স্বল্প পরিমাণ একটা মার্কস, আর তাদের মতো করে মার্কটা ডিস্ট্রিবিউট করে দেয়। তো আমরা চারটা কোশ্চেন ধরে নিলাম। কিরকম কোশ্চেন হবে? হোয়াট কাইন্ড অফ পেইন্টিং ইজ দ্য মোনালিসা? মোনালিসা কেমন পেইন্টিং? আপনারা, আমি সবসময় সিম্পল উত্তর পছন্দ করি। তো একজন পরীক্ষক হিসেবে যারা খাতা দেখবেন তারা আপনার সেন্টেন্স স্ট্রাকচারটা দেখবে, ঠিক আছে? সেন্টেন্স স্ট্রাকচার দেখবে, বা আপনার সেন্টেন্সটা কোনো সেন্টেন্স বিল্ডিং কোনো ইরর হয়েছে কিনা সেটা দেখবে। যেহেতু 1 মার্ক বা এত অল্প পরিমাণ মার্কসের একটা পরীক্ষা, সুতরাং প্রত্যেকটা এক্সামিনার চেষ্টা করে যে মার্ক একটু কাটার, কারণ কাটার মতো মার্ক থাকে না এখানে, কিন্তু যখন ভুল করবেন তখন সেখান থেকে মার্ক কাটা যাবে। সুতরাং আপনার সেন্টেন্স বিল্ডিং এর বিষয়টা খেয়াল রাখবে। What kind of painting is the Mona Lisa? The Mona Lisa is a 16th century painting. Who painted the Mona Lisa? It was painted by the Leonardo da Vinci. আপনি এভাবে লিখতে পারেন যে লিওনার্দো দা ভিঞ্চি পেইন্টেড দ্য মোনালিসা। শুধু আপনাকে যেটা ইন্টারোগেটিভ প্রোনাউনটা আছে সেই প্রোনাউনটার জায়গায় আপনার অ্যান্সার করতে হবে। আমরা এগুলোকে কি বলি? ইন্টারোগেটিভ প্রোনাউন বলি না? হোয়াট, হু, ওয়্যার, এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং ক্ষেত্র বিশেষে এগুলো রিলেটিভ প্রোনাউনও হয়ে যায়। এখন আসি নেক্সট, হোয়ার ইজ দ্য পেইন্টিং প্রিজার্ভ নাও? তো এখানে এগুলো সব কোশ্চেন থেকে, কোশ্চেনগুলো আপনি প্যাসেজে পেয়ে যাবেন আশা করি, খুব বেশি কঠিন পড়ে না। আর যদি এক একটা কোশ্চেন করবে যেগুলো ইনফরমেটিভ না, ডেসক্রিপটিভ প্রশ্ন, সেগুলো একটু নিজের মতো করে সুন্দর করে দুই এক লাইনে সেন্টেন্স স্ট্রাকচার ঠিক রেখে দেওয়ার চেষ্টা করবেন। তবে প্যাসেজ যেগুলো দেওয়া হয়েছে এগুলোর মধ্যে থেকেই আসবে। আমি এখানে হ্যাঁ, কি কিছু বললেন? স্যার সেম প্রবলেম, শোনা যাচ্ছে আগের মতো। সবার কাছে কি তাই? না স্যার, আপু আপনার নেট প্রবলেম, এই জন্য এরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আপু ক্লাসে আমার ওয়াইফাইতে সমস্যা মনে হচ্ছে না, জানি না, সবার যদি সমস্যা না হয় ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন। আপনি না হয় একবার লিঙ্ক দিয়ে আরেকবার জয়েন করেন, হ্যাঁ, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। তারপরে ওকে। আমাদের সিলেবাসে দেখা যায় যে গ্যাপ ফিলিং আসবে। গ্যাপ ফিলিংটা কিরকম হতে পারে আমরা একটু দেখি। যেমন সহজ কিছু, আমি এখানে আপনাদের একটা কোশ্চেন ফরম্যাট দেওয়া হয়েছে, এগুলোই আসবে বিষয়টা এরকম না। আপনাদেরকে কি পড়ানো হয়েছে? বেসিক গ্রামার থেকে। কথা বলবেন না, আমি কথা বলার সময় কথা বললে আমি বিরক্ত হই, হ্যাঁ? কথা বলার থাকলে একবারে বলবেন, ফুসফাস করবেন না। তো আগে যেরকম আপনাদের ক্লাসে শেখানো হয়েছে বেসিক গ্রামার থেকে, তো আপনাদের এই গ্যাপ ফিলিং এ বেসিক গ্রামার থেকে কোশ্চেন হয়। যেমন এখানে গ্রামার থেকে কিন্তু কোশ্চেন করা হয়েছে, যেমন আর্টস হেল্পস আস এক্সপ্রেস আওয়ার কি। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো বেসিক গ্রামার থেকেও কোশ্চেন হবে, যেমন ইডিয়ম ফ্রেজ থেকে কোশ্চেন হতে পারে। এখানে গ্যাপ ফিলিং এর যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট একটা ইডিয়ম ইউজ করুন, কিংবা অ্যাপ্রোপ্রিয়েট একটা সেন্টেন্স ইউজ করুন, অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড ইউজ করুন, সুইটেবল ওয়ার্ড দিয়ে একটা আপনাকে গ্যাপ ফিল করতে বলতে পারে। যেমন গতবার আসছিল হচ্ছে খুব সম্ভবত আসছিল একটা রাইট ফর্ম অফ ভার্বসের একটা, যেটা আপনাদেরকে বোঝানো হয়েছে। এটা নাউন থেকে আসতে পারে, আর্টিকেল থেকে আসতে পারে, আর্টিকেলও আসতে পারে, যে এখানে কোন আর্টিকেল আসবে, আর্টিকেলটা কোনটা বুঝতে পারবে, যেগুলো আপনাদের আগের ক্লাসে খুব সুন্দর করে বোঝানো হয়েছে যে কোথায় কিভাবে কোন আর্টিকেল আসতেছে। তো এই গ্যাপ ফিলিং এর মধ্যে কি আসতে পারে? সুইটেবল ওয়ার্ড, সেটা হতে পারে আর্টিকেল, সেটা হতে পারে প্রিপজিশন, সেটা হতে পারে ইডিয়ম ফ্রেজ, সেটা হতে পারে বেসিক গ্রামার, কিংবা এনি কাইন্ড অফ ওয়ার্ড দিয়ে আপনাকে একটা বা দুইটা দিতে পারে, তিনটাও দিতে পারে, ভ্যারি করবে। তাদের যেটা বললাম প্রথমে যে দাদা মার্কটা কিভাবে ডিস্ট্রিবিউট করবে সেটার উপর ডিপেন্ড করে। আমি এখানে দুইটা দিয়ে রাখছি। দুইটা দেখেন এখানে কি আছে, আর হেল্পস আস এক্সপ্রেস আওয়ার ড্যাশ ফিলিংস, আমাদের কোন ফিলিংসটাকে প্রকাশ করে। এখানে আপনাকে কি হইতে হবে? সুইটেবল ওয়ার্ড হইতে হবে।
এখানে ক্রিয়েটিভ লিখে আনসারে লিখে দিছি আমি, দ্যাট ডাজন্ট মিন যে এটাই আনসার। আপনি এখানে লিখতে পারেন কি, আর্ট হেল্পস আস এক্সপ্রেস আওয়ার কি, আর্ট আমাদেরকে কি হেল্প করে, আপনি লিখতে পারেন ইনার ফিলিংস, অন্তরের অনুভব, কিংবা আমাদের কি ক্রিয়েটিভ ফিলিংস, সৃজনশীল অনুভূতি, কিংবা আমাদের ন্যাচারাল ফিলিংস, এটাও হইতে পারে। জাস্ট আপনাকে কি দিতে হবে, এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, এটাই হচ্ছে মেইন কথা, এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, মিনিংফুল। তারপর আসেন দেখেন, জয়নুল আবেদিন ওয়াজ এ ফেমাস ড্যাশড আর্টিস্ট। তো এখানে আমি কি দিতে পারি, আমি বাংলাদেশি দিয়ে রাখছি, তো আমি এখানে দিতে পারি না জয়নুল আবেদিন ওয়াজ এ ফেমাস কি বলে বাংলাদেশের জায়গায় আমি দিতে পারি সাউথ এশিয়ান আর্টিস্ট দিতে পারি। জয়নুল আবেদিন ওয়াজ এ ফেমাস কি বলে, আমি যদি বলি যে পেইন্টার। আর্টিস্ট, ঠিক আছে, পেইন্টার দেওয়া যাবে না, যেহেতু আর্টিস্ট এখানে আছে, আর্টিস্ট মানে পেইন্টার, তো আপনি এখানে অন্য কোনো শব্দ, এখানে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দেবেন। জয়নুল আবেদিন ওয়াজে আমি যেটুকুটা বলছিলাম যে আর্টিকেলের পরে বেসিক্যালি নাউন আসে, এই যে এই আর্টিস্টটা হচ্ছে নাউন, বাট এর আগে দুইটা ওয়ার্ড আছে, সুতরাং আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে কি অ্যাডভার্ব, এবং এখানে নাউনকে কে মডিফাই করে বলছিলাম, অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটা এখানে দিতে হবে। এখানে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের বেসিক গ্রামার থেকে গ্যাপ ফিলিং গুলো চলে আসতে পারে। এখন আসি আমি এমসিকিউ। এমসিকিউ তেও কি থাকতে পারে, আমি আগেও যেমন বলছি এখনো বলতেছি, এমসিকিউ এ আপনার সেন্টেন্স কারেকশন থাকতে পারে, এমসিকিউ থাকতে ইডিয়ম ফ্রেজ থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, আর্টিকেল থাকতে পারে, অর্থাৎ এই বিষয়গুলাই ঘুরায় ফিরায় আপনাকে কি করবে, বিভিন্ন পার্টে দিয়ে রাখবে। আমি কি ক্লিয়ার আপনাদের কাছে? আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা? কেউ মনে হয় বোঝে না, না? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, জি ধন্যবাদ। স্যার, বুঝছি। তার মানে কি বলতেছিলাম যে এগুলোই ঘুরায় ফিরায় আপনাকে বিভিন্ন, যেমন 2 নম্বরে আমি এখানে গ্যাপ ফিলিং দিয়ে রাখছি, 2 নম্বরে আপনার এমসিকিউ দিয়ে 2 নম্বরে আপনাকে কি করলো, যে এমসিকিউ এর জায়গায় আপনাকে অন্য কিছু দিয়ে দিল, এবং সেটা কি করতে পারে, ইডিয়ম ফ্রেজ বেসড হইতে পারে, প্রিপোজিশন বেসড হইতে পারে। তো আপনারা মনে রাখবেন যে যেগুলো সুইটেবল ওয়ার্ডের বিষয়টা, যে গ্যাপ ফিলিং এর যে বিষয়টা, গ্যাপ ফিলিং এ ম্যাক্সিমাম টাইমে কি আসে, আর্টিকেল আসে, প্রিপোজিশন আসে ম্যাক্সিমাম টাইম। গ্যাপ ফিলিং এ যেটা আমি আপনাদেরকে শিখাইছি, আর্টিকেল এবং প্রিপোজিশনটা ভালো করে দেখতে হবে, এবং ইডিয়ম ফ্রেজ তো মাস্ট। আচ্ছা, তাহলে এখানে আসি দেখি আমরা কি মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়ে রাখছি। হি ড্যাশ ড্রয়িং ল্যান্ডস্কেপ। তো আমরা জানি কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে ইজ, এস বা ইএস যুক্ত হয়, তার মানে কি এখানে आंसर কি হবে, হি লাইকস। তারপরে কি, অ্যান আর্টিস্ট ওয়ার্কস ড্যাশ পেশেন্স। অর্থাৎ এখানে দেখেন আমরা প্রিপোজিশন থেকে এই এমসিকিউটা চলে আসছে, একজন আর্টিস্ট ড্যাশ ওয়ার্ক পেশেন্ট। এখন আমরা কি জানি যে কোনো কিছুর সাথে যখন বোঝাবে, ধৈর্যের সাথে সে তার কাজ করে, তাহলে আমরা কি বলবো, উইথ এর ইংরেজি কি, সাথে নয়, তাহলে এখানে आंसर কি হবে, উইথ। এইভাবে দেখেন এখানে দুইটা এমসিকিউ দিয়ে রাখছি 2 মার্ক। তো আমরা একটু মার্কের দিকে খেয়াল রাখবো যে কত মার্ক হয়ে গেল আমাদের। তো এখানে 4 মার্ক, একটা কোশ্চেনে গ্যাপ ফিলিং এ 2 মার্ক, 6 মার্ক, এমসিকিউ 2 মার্ক, 8 মার্ক। এখন আসি 4 নম্বরে। তো 4 নম্বরে আপনাদের সিলেবাসে বলা হয়েছে যে রিড দ্য ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফারের কথা বলা হয়েছে, অর্থাৎ আপনাকে একটা প্যাসেজ দিতে পারে, ছোটখাটো একটা প্যাসেজ দিয়ে বলবে যে আপনি ইনফরমেশনটা ট্রান্সফার করেন। কিরকম ইনফরমেশন ট্রান্সফার করবে, যেমন আপনার মেইন পয়েন্টটা হচ্ছে কি টাইপ, এখানে আমরা প্যাসেজটা একটু পড়ি। Fine arts include drawing, paintings, and sculpture. These arts help people express their feelings and creativity. Fine arts are taught in schools and training institutes. Many students choose fine arts as a profession. এখন দেখেন এগুলো থেকে আপনাকে ইনফরমেশন দিবে, একদম আপনার প্যাসেজে পাবেন ইনফরমেশনগুলো। আমি বলছি কি এখানে অ্যাসপেক্টটা কি, টাইপস অফ ফাইন আর্টস। তো টাইপস অফ ফাইন আর্টস কি কি হয়, টাইপস অফ ফাইন আর্টস এর মধ্যে কি কি আছে দেখেন তো, ইনফরমেশনে কি কি দেওয়া যায়, তাহলে ফাইন আর্টস এর কি কি ইনক্লুড করে, ড্রয়িং, পেইন্টিং, স্কাল্পচার। আপনি এই তিনটা দিবেন। আমরা যদি এখন অ্যান্সার দেখি, দেখেন অ্যান্সারও কিন্তু তাই আছে, ড্রয়িং, পেইন্টিং, স্কাল্পচার। বুঝতে পারলাম আমি কিভাবে ইনফরমেশন ট্রান্সফার হয়? জি জি, বুঝতে পারছি। ধন্যবাদ। তারপরে আসেন পারপাস অফ ফাইন আর্টস। পারপাস অফ ফাইন আর্টস এখানে কি বলা হয়েছে, পারপাস অফ ফাইন আর্টস, ফাইন আর্টসের পারপাসটা কি, আসলে উদ্দেশ্যটা কি। তো দিস আর্টস হেল্প পিপল এক্সপ্রেস দেয়ার ফিলিংস এন্ড ক্রিয়েটিভিটি। পারপাস অফ ফাইন আর্টসের উদ্দেশ্যটা কি, ফাইন আর্টস উদ্দেশ্য হচ্ছে কি, দেয়ার ফিলিংস এন্ড ক্রিয়েটিভিটি, ফিলিংস এবং ক্রিয়েটিভিটিকে প্রকাশ করা, এক্সপ্রেস ফিলিংস এন্ড ক্রিয়েটিভিটি। তো এখন যদি আমরা অ্যানসারটা দেখি তাহলে দেখেন এটাই আছে, টু এক্সপ্রেস ফিলিংস এন্ড ক্রিয়েটিভিটি। তারপরে আছে কি, প্লেস অফ লার্নিং।
অর্থাৎ এটা কোথায় শেখা হয়, যে আমরা এখানে দেখলাম যে ফাইন আর্টস আর টট ইন, কোথায় শেখানো হয়, স্কুলস অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। তাহলে আপনাকে ইনফরমেশন জায়গায় কি লিখতে হবে, যে ইন স্কুলস অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। তারপর ক্যারিয়ার অপশন, ক্যারিয়ার অপশন কি কি থাকে, মেনি স্টুডেন্টস চুজ ফাইন আর্টস অ্যাজ এ প্রফেশন। তাহলে কি করা হয়, যে ক্যারিয়ার অপশনে আপনি কি দিতে পারবেন, যে চুজিং ফাইন আর্টস অ্যাজ এ প্রফেশন। আমরা উত্তরটা দেখি কি আছে এখানে, ফাইন আর্টস অ্যাজ এ প্রফেশন। এই হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। এটা কি খুব বেশি কঠিন? এটা খুব বেশি কঠিন নয়, আপনারা ওখান থেকে ইজিলি সব হ্যাঁ স্যার, ইজি আছে স্যার। 1 নম্বর প্রশ্নটা আবার যদি একটু বুঝিয়ে দিতেন 1 নম্বরে। 1 নম্বর মানে প্যাসেজটা। জি, প্যাসেজটা থেকে আমরা প্রশ্নটা কিভাবে বের করব, কিভাবে লিখবো, এটা একটু যদি আবার বিস্তারিত অর্থ সহ যদি বুঝিয়ে দিতেন ভালো হতো। আচ্ছা দেখেন এখানে কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ পেইন্টিং ইজ দ্য মোনালিসা। তো মোনালিসা কি ধরনের পেইন্টিং, পেইন্টিংটা আপনার কোয়ালিটিটা কি, বা সেটা ডিউরেশন বা সেটা টাইমিংটা কি, আপনি সেটা দিলেই হয়ে যাচ্ছে এখানে। যেমন দেখেন দ্য মোনালিসা ইজ এ 16th সেঞ্চুরি পেইন্টিং, অর্থাৎ ষোড়শ শতকের একটি বা ষোড়শ শতাব্দীর একটি চিত্রকর্ম। উত্তরেও তাই আছে, দ্য মোনালিসা ইজ এ 16th সেঞ্চুরি পেইন্টিং। হু পেইন্টেড দ্য মোনালিসা, এখানে কে মোনালিসা আঁকাইছে বা কে চিত্র ডিপিক্ট করছে, কে পোর্ট্রে করছে মোনালিসা, এটা আমরা সবাই জানি, লিওনার্দো দা ভিঞ্চি। তো এখানে আছে ইট ওয়াজ পেইন্টেড বাই লিওনার্দো দা ভিঞ্চি। এখন যদি আপনি এই হুর জায়গায় লিওনার্দো দা ভিঞ্চি লিখে পুরো সেন্টেন্সে লিখে দেন, যেমন লিওনার্দো দা ভিঞ্চি পেইন্টেড দ্য মোনালিসা, এখন এখানে টেন্স খেয়াল করতে হবে যে এখানে পাস্ট টেন্স কিন্তু এটা অতীতের ঘটনা। তো আমরা এখন দেখি যে এখানে কি লেখা আছে, পেইন্টিং ক্রিয়েটেড বাই দ্য ফেমাস ইটালিয়ান আর্টিস্ট লিওনার্দো দা ভিঞ্চি। তো আমরা যদি কোনো কিছু তৈরি করার, কি ক্রিয়েট মানে কোনো কিছু সৃষ্টি করা, ক্রিয়েট মানে কোনো কিছু নতুন করে জন্ম দেওয়া। তো এখানে বলা হয়েছে যে কে এটা পেইন্ট করছে মানে কি, যে এটা জন্ম দিচ্ছে বা কে এটা সৃষ্টি করছে, লিওনার্দো দা ভিঞ্চি। আচ্ছা এরপর আসেন হোয়ার ইজ দ্য পেইন্টিং প্রিজার্ভড নাও, অর্থাৎ কোথায় সংরক্ষিত আছে। এই যে দেখেন এই উত্তরটা এখানে হুবহু দেওয়া আছে, যে দ্য মোনালিসা ইজ প্রিজার্ভড ইন দ্য লুভর মিউজিয়াম ইন প্যারিস। এইটুকু দিয়ে দিলে আপনার অ্যান্সার শেষ। তারপরে চতুর্থ প্রশ্ন কি, হোয়াই ডাজ দ্য পেইন্টিং লুক রিয়েলিস্টিক, কেন এটাকে বাস্তবিক একটা চিত্রকর্ম মনে হয়, এটা বাস্তবিক চিত্রকর্ম মনে হওয়ার কারণ কি, এটা কিন্তু এখানেই লুকায় আছে। এখানে এই যে দেখেন আপনি কিওয়ার্ডটা ফাইন্ড করতে পারলে উত্তরটা পেয়ে যাবেন, রিয়েলিস্টিক। তাহলে এখানে কি হয়েছে, দ্য ইউজ অফ লাইট অ্যান্ড শ্যাডো নোন অ্যাজ ফুমাটো মেক্স দ্য পেইন্টিং লুক রিয়েলিস্টিক। তাহলে আপনি এটাকে উত্তর কিভাবে করবেন, তাহলে এখানে বলা হয়েছে যে বিকজ অফ দ্য ইউজ অফ লাইট অ্যান্ড শ্যাডো, আপনি এটাও লিখতে পারেন যে by using the light and shadow known as fumato makes the painting look realistic. আপনি যদি এই লাইনটা লিখে দিয়ে আসেন তাও উত্তর নিবে, বাট আমি চাই যে আপনারা বহু না লিখে স্ট্রাকচারটা একটু ভিন্ন করে দেন। ইনফরমেশনটা এইটুকু, লাইট অ্যান্ড শ্যাডো ইউজ করার কারণে এটাকে এখনকার ভাষায় বলা হয় ফুমাটো, সেটাকে রিয়েলিস্টিক করে। তো এটাকে যদি আপনি একটু স্ট্রাকচারে ভিন্ন করে দেন, যেমন আমি বললাম বাই ইউজিং লাইট অ্যান্ড শ্যাডো হুইচ ইজ কল্ড ফুমাটো মেক্স দ্য পেইন্ট লুকস রিয়েলিস্টিক, এটাও লেখা যাবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? আবার 1 নাম্বারটা আপনি কি আপনার উত্তর পেয়ে গেছেন, যে জিজ্ঞাসা জি 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 বুঝছি যে। তাহলে আমরা এখন 5 নাম্বারে যাব, যেহেতু ইনফরমেশন ট্রান্সফার শেষ। সাবস্টিটিউশন টেবিলের কথা বলা হয়েছে আমাদের সিলেবাসে, একটা টেবিল আসবে। তো টেবিলটা আসলে কি, টেবিলটা আসলে আমরা ছোটবেলাতে পড়ে আসছি যে 3টা এলোমেলো পার্ট থাকে একটা বাক্যেরই, এটাকে আমরা কি করতে হয়, ম্যাচ করতে হয়। আসলে এটা শেখানোর কিছু নাই, এগুলোর বিষয়ে আমরা খুবই ইউজ করি, যে টেবিলে আসুক না কেন আপনাদের পারতে হবে। হ্যাঁ, যেমন অ্যান আর্টিস্ট এখানে লার্ন আছে, ক্রিয়েটস আছে, ইউজ আছে। তো আমরা জানি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত হয়, এই দুটোর মধ্যে একটা হওয়ার কথা। তো আমরা দেখি এখন কি করা যায়। অ্যান আর্টিস্ট ক্রিয়েটস কি, বিউটিফুল আর্ট দিব নাকি ফাইন আর্ট দিব? এখন সমস্যা হচ্ছে আমাদের মধ্যে যে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হইতে হবে। যেমন এখানে যদি আমি অ্যান আর্টিস্ট ক্রিয়েটস কি ফাইন আর্টস, আমি ধরে নিলাম যে এখানে দিয়ে দিলাম যে একজন আর্টিস্ট ফাইন আর্টস ক্রিয়েট করে, নট ফাইন আর্টস ক্রিয়েট করে না, বিউটিফুল আর্ট ক্রিয়েট করে সে। এবং হি ইউজেস কি, সে কি ব্যবহার করে এই আর্টের জন্য, ক্রিয়েটিভ আইডিয়াস ব্যবহার করে এবং
স্টুডেন্টস লার্ন কি করে ফাইন আর্টস, শিক্ষার্থীরা ফাইন আর্টস শিখে। দেখেন তিনটাই কিন্তু আমি কি দেখে বললাম এগুলো একটু বেসিক জিনিস আমাদের একদম টেবিলটা। অ্যান আর্টিস্ট ক্রিয়েটস, তো আপনাদের কি করতে হবে, টেবিলটাকে মিনিংফুল ওয়েতে প্রেজেন্ট করতে হবে খাতায়। তো কিভাবে প্রেজেন্ট করবেন, এই যে এখানে উত্তর দেওয়া আছে, আপনারা এখানে কোশ্চেনের মার্ক দিলেন যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5, কিংবা শুধু 5 লিখলে কোনো সমস্যা নেই, তারপরে অ্যান্সার লিখে আপনি তিনটা বাক্য সুন্দর করে এইভাবে তুলে দিলেন। ঠিক আছে, কেউ কেউ পুরো টেবিল তুলে তারপরে সেন্টেন্স লিখে, নট নেসেসারি, সেগুলো টাইম কনজিউম, বিরক্ত হবে যেগুলো হুদে তোলার কি দরকার, কোশ্চেন তো তোলার আপনার দরকার নেই, কোশ্চেন তো কোশ্চেন, সেগুলো তার উত্তর মতো তোলার দরকার নেই। নাও কামস দ্য নাম্বার 6, এখন আসেন দেখেন কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সটা কি, সেন্টেন্স পূর্ণ করা। সেন্টেন্স পূর্ণ করার বিষয়টা যেটা আমরা আগে দেখে আসলাম গ্যাপ ফিলিং এ, যে যে কোনো কিছু দিয়ে আপনাকে সেন্টেন্স পূর্ণ করতে হইতে পারে, লাইক আপনার সেখানে রাইট ফর্ম অফ ভার্বস এর ইউজ হতে পারে, প্রিপজিশনের ইউজ হতে পারে, কিংবা ইডিয়ম ফ্রেজ, আপনাকে ইডিয়ম ফ্রেজ দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে বলতে পারে। যে দুইটা ইডিয়ম ফ্রেজ দেওয়া আছে যে রাইট বা কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দিস ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, কিংবা কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দিস প্রিপজিশন, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দিস ওয়ার্ড, আপনাকে ওয়ার্ডও দিয়ে রাখতে পারে, এটা তাদের উপর ডিপেন্ড করে। তো আমরা জাস্ট চাচ্ছি যে কিভাবে আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা করতে পারি। তো আমাদের কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য যেটা ওই যে একদম বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা জানা উচিত, যেমন প্রেজেন্ট ফর্ম পাস্ট, প্রেজেন্ট ফর্মে আসবে, বা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম এবং প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, এই তিনটাই আসছে বেসিক্যালি। সেন্টেন্স কারেকশনে বা সেন্টেন্স কমপ্লিশনে আপনাকে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট সিম্পল ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, এই তিনটা জানাটা জরুরি। আর্টিকুলার ইউজেসটা জানা জরুরি, এবং আমি যে ইডিয়াম ফ্রেজগুলো দিছি সেগুলো অবশ্যই করবেন, এবং প্রিপজিশনগুলো, অর্থাৎ আমি যেগুলো দিছি এগুলো থেকে ঘুরে ফিরে ভ্যারি করবে কোথায় কি তারা দিয়ে রাখবে, এর বাইরে আর কোশ্চেন করবে না তারা। বুঝতে পারলাম? যেমন ফাইন আর্টস হেল্প টু ডেভেলপ আওয়ার কি ক্রিয়েটিভ মাইন্ড, এখানে ফাইন আর্টস ডেভেলপ টু আওয়ার কি আমাদের মাইন্ডটাকে, সৃজনশীল যে মনটাকে সেটা ডেভেলপ করার চেষ্টা করে। অ্যান আর্টিস্ট এক্সপ্রেস থটস থ্রু কি পেইন্টিং, তো আমি এখানে যদি দেই যে অ্যান আর্টিস্ট এক্সপ্রেস থটস, তার চিন্তা ভাবনা প্রকাশ করে থ্রু কি, কিসের মাধ্যমে করতে পারে, ফাইন আর্টস এর মাধ্যমে করতে পারে। পেইন্টিং দিতে হবে এরকম, পেইন্টিং ইজ পার্ট অফ ফাইন আর্টস। ফাইন আর্টস এর মধ্যে ড্রয়িং আছে, পেইন্টিং আছে, অনেক কিছুই আছে। বুঝতে পারলাম আমি? আপনারা কি সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের মার্ক কত হলো আমরা একটু গুনে দেখি তো আরেকবার। 2 মার্ক হলো, 2, তারপরে 3, 2 3 5, তারপরে 4, 5 4 9, 9 2 11, 11 2 13, 13 এন্ড ফাইনালি 4, 17 মার্ক শেষ আমাদের। তো আমরা এখন আসি, এটা বলা হয়েছে যে পার্ট বি তে কি আসবে। তো পার্ট বি তে এখানে আমি আপনাদের একটা লেটার দিয়ে রাখছি যেটা আপনাদের সিলেবাসে দেওয়া আছে। যাই হোক, আজকে আমি আপনাদেরকে সিলেবাসটাও দিয়ে দিব, সেগুলো দু একটা করে দেখবেন। এগুলো আসলে আমাদের তো লেটার নতুন করে শেখার কিছু নাই, ফরম্যাটটা তো আমরা জানি। প্রথমে আপনাদের যে প্রাপক কি সেটা আপনি প্রথমে ডেট লিখলেন, প্রাপক লিখলেন, বা তার পরিচয় দিলেন, কোন ইনস্টিটিউশনে সে কাজ করে সেটা দিলেন। তারপরে সাবজেক্টটা দিতে হয়, ফর্মাল লেটার যেটা করতে বলতে সাবজেক্টটা দিতে হয়, এবং দেন মেইন যে বডিটা লেটারে সেটা করতে হয়, এবং ফাইনালি একটা সুন্দর করে এমনি দিতে হয়। আমি এখন গতবার খাতা দেখার সময় অবাক হয়ে গেলাম যে একটা ফর্মাল লেটার লিখতে পারতেছে না আমাদের বাংলাদেশের স্টুডেন্টসরা যারা অলরেডি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে। আই অ্যাম ম্যাস্টারাইজড। হ্যাঁ, তো আসলে এগুলো বেসিক বিষয়, এগুলো ফাইন আর্টসের মধ্যে কেন দেওয়া হয়েছে, যে ফাইন আর্টস শুধু নট অনলি অ্যাবাউট যে আপনার চিত্র অঙ্কন বা মাটির কলসি হাড়ি পাতিল এগুলো বানানো। একজন ফাইন আর্টিস্ট যখন ইন্টারন্যাশনালি সে তার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে বা ফাইন আর্টসের মাধ্যমে সেটা প্রকাশ করবে, তার তো একটা বেসিক নলেজ থাকা দরকার। আপনি যদি আপনার কোনো আর্টস বা আপনি কোনো ক্রাফট কোনো প্রদর্শনীতে পাঠাতে চান, এক্সিবিশনে পাঠাতে চান, তাদেরকে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তাদের কাছে কিভাবে আপনি আবেদন জানাবেন, এটা তো আপনাকে জানতে হবে, তাই নয় কি? এই জন্য আমাদের এই কোর্সটা করানো বা আমাদের এই কোর্সটা শেখানো, এটা তো মেইন উদ্দেশ্য। তো এখন আসি যে এখানে একটা আমি আই হোপ আপনারা এটা পারবেন।
আমি আপনাদের একটা টাস্কও দিয়ে দিব আগামী ক্লাসের জন্য। আপনাদের একটা মডেল টেস্ট আমি এক্সাম নেওয়ার প্রিপারেশন নিয়ে ফেলছি, অলরেডি কোশ্চেনও রেডি করে ফেলছি। এই কোশ্চেন না তাই বলে আলাদা একটা কোশ্চেন তৈরি করা হয়েছে, আপনাদের সেটা হয়তো প্রতিষ্ঠান থেকে দিয়ে দেওয়া হবে, আপনারা সেটার উপরে একটা ক্লাস টেস্ট দিবেন। আগামী ক্লাসে আমি সেই টেস্টটা দেখবো এবং সবাইকে একটা মার্কিং বলেন বা সেটাকে বুক ওভার বলেন, এক্সামাইন বলেন, বা সেটাকে বিচার বিবেচনা কিভাবে কোথায় কার কি ভুল হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করবো। এবং আমাদের আগামী ক্লাসটা হবে, আই হোপ যে আমাদের এই ফাইন আর্টস লাস্ট ক্লাস, তো সেখানে রিভিশন হবে, আপনাদের কোথায় কোনটা সমস্যা হচ্ছে সেগুলো আমি দেখবো খাতার মাধ্যমে এবং সেগুলো নিয়ে আলোচনা করবো, কার কি কনফিউশন হচ্ছে সেগুলো আলোচনা করবো। আমাদের প্রথম থেকে শেষ ক্লাস পর্যন্ত সবকিছু রিভিশন হবে, সুতরাং কাইন্ডলি আর কথা শুনি না, কথা শুনি না। কথা শোনার যে বিষয়টা সবাই কি শুনতে পাচ্ছেন না এরকম? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার, শিশুর কথাগুলো স্পষ্ট খুবই ছিল আস্তে না। শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বললাম শেষের কথাটা আরেকবার একটু রিপিট করি। তো আমি আগামী ক্লাসের জন্য আপনাদের একটা মডেল টেস্ট দিব, ক্লাস টেস্ট, যেটা আপনাদের কোশ্চেন আকারে দেওয়া হবে। আপনারা সেটার উপর টেস্ট দিয়ে সেটার খাতা ছবি স্যার আমাদেরকে কি পিডিএফ দেওয়া হবে না? হ্যালো, আপনি কি ক্লাসে নতুন? জি স্যার, আমি তো গত ক্লাস করছি আর এই ক্লাস। তাহলে আমি আপনাকে অ্যান্সার দিতে অ্যাকাউন্টেবল না, আপনি এটা প্রতিষ্ঠান থেকে জেনে নেবেন। থ্যাংক ইউ। এখন আসি যেটা বলতেছিলাম, যে প্রত্যেকটা ক্লাসে পিডিএফ করতে করতে আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আপনি লাস্ট ক্লাসের আগে ক্লাস শেষে বলুন পিডিএফ দিবেন কি, আবার পিডিএফ পেয়ে গেছে, একটু খোঁজ খবর রাখবেন। শুধু টাকা দিয়ে ভর্তি হয়েছেন, দেড় নিচে এগুলো বেশি আপনি উদাসীন থাকবেন, এগুলো একটু খোঁজ খবর রাখবেন, ঠিক আছে? আপনি এখন মিউট করেন জি স্যার। স্পিকারটা। আচ্ছা ঠিক আছে। এখন আসি যে আগামী ক্লাসে যেটা বলতেছিলাম, যে আপনাদের একটা ক্লাস টেস্ট দেওয়া হবে কোশ্চেন আকারে, আপনারা সেটার উপর টেস্ট দিবেন। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? জি। তো সেই টেস্টের উপরে আমি আপনাদের একটা মার্কিং করব, যে কোথায় কার কি কোনো সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হবে প্রথমত। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের যে ফার্স্ট ক্লাস থেকে আমাদের লাস্ট ক্লাস অর্থাৎ আজকে অবধি যে ক্লাসটা হলো, এই ক্লাসের উপরে একটা রিভিশন হবে, মানে যতটুকু আমাদের কোর পয়েন্ট থেকে আলোচনা করা যায় বা রিভিশন দেওয়া যায়। থার্ডলি যেটা, সেটা হচ্ছে যে আমি আগামী ক্লাসে যেহেতু সবাইকে একটা পরীক্ষা মতো করে নিব আমাদের মেইন পরীক্ষার আগে, সুতরাং চেষ্টা করবেন যে সবাই পরীক্ষা দেওয়ার। কেউ যদি পরীক্ষা না দেন, যে কোশ্চেন নিলাম শুধু দেখলাম পরীক্ষা দিব না, এটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে গিয়ে ইফেক্ট করবে। আমি আপনাদের বারবার ওয়ার্ন করে দিচ্ছি, যারা এই যে নতুন কিছু বান্দাবান্দি আছেন, যারা ক্লাস করেন নাই, এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে ইফেক্ট করবে। হ্যাঁ, আমি প্রথম ক্লাসে বলে আসি যে আপনারা প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন। একটা ঘন্টা সময় দেওয়া বিষয় না। যাই হোক, এগুলো আপনাদের ব্যক্তিগত বিষয়, তো আসলে বোঝেন, আমি এই বিষয় না বলি। তো এখন আসি যে আমাদের পার্ট সিতে আমি যেটা কম্পোজিশন বা শর্ট প্যারাগ্রাফের কথা বলছিলাম। তো আচ্ছা, মার্কটা গুণা হলো না, 17 ছিল এদিকে আর 5 22 মার্ক। পার্ট সিতে 8 মার্ক, এই ছিল আপনাদের 30 মার্ক। তো আমি পার্ট সিতে যেটা আলোচনা করব আমার অভিজ্ঞতা থেকে, এটা একটু বলি। যেটা হচ্ছে কি, আমি গত পরীক্ষাতে দেখলাম যে একজন স্টুডেন্ট এই অ্যাপ্লিকেশন লেখার জন্য 2 পেজ ইউজ করছে। তো অ্যাপ্লিকেশন আপনারা চেষ্টা করবেন যে এক পেজে লেখা শেষ করতে, কিংবা যদি এক পেজে না ভাবেন তাহলে ব্যাক পেজ থেকে লেখা শুরু করতে, যাতে পরীক্ষকটা অ্যাপ্লিকেশনটা একভাবেই দেখতে পারে, সেম ওয়েতে দেখতে পারে, যাতে তার পেজ উল্টাতে না হয়। আর পার্ট সিতে যেটা বলতেছিলাম, যে কেউ 5 মার্কের কম্পোজিশন ছিল গতবার, একটা যে বিজনেস এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ, এই জাতীয় একটা কম্পোজিশন বা শর্ট প্যারাগ্রাফ ছিল 5 মার্কের। কেউ সেটাতে 5 মার্ক লিখছে, 5 পেজ লিখছে। তো এগুলো আসলে লেখা উচিত নয়, বিরক্ত হয়ে যায় একজন পরীক্ষক। আপনি কতটুকু জানেন পারেন, আপনি 5 মার্কের জন্য তো আপনি 5 পেজ লেখার দরকার নেই, 2 থেকে 3 পেজ সর্বোচ্চ তাতেই হয়ে যেতে পারে।
আচ্ছা, 5 মার্কের জন্য 2-3 পেজ তাও বেশি। আমি পরামর্শ দিব যে আপনারা চেষ্টা করবেন 5 মার্কের জন্য বা 5 থেকে 8 মার্কের জন্য 120 থেকে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লেখা শেষ করতে। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে শেষ করতে চেষ্টা করবেন। হ্যাঁ, এটা ছিল হচ্ছে মেইন কথা। আর কম্পোজিশনের যে বিষয়টা থাকে, এখানে আমি কম্পোজিশন, এখানে শর্ট কম্পোজিশন কিংবা প্যারাগ্রাফ যে কোনো ভাবে আসতে পারে। জয়নুল আবেদিন, কন্ট্রিবিউশন অফ জয়নুল আবেদিন টু দ্য বাংলাদেশি আর্টস, বাংলাদেশি শিল্পে জয়নুল আবেদিনের কন্ট্রিবিউশন। তো আপনারা চেষ্টা করবেন যে প্যাসেজগুলো যেগুলো দেওয়া হবে সেগুলো থেকে একটু পড়ার। বিগত ক্লাসে যে প্যাসেজগুলো দেওয়া হয়েছে এগুলো পড়লে আপনারা অন্তত সেই প্যাসেজগুলো থেকে অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারবেন এবং সেগুলো থেকে অনেক কিছু লিখতে পারবেন। তো প্যাসেজগুলো একটু সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। আর কম্পোজিশনটা 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যেই শেষ করার চেষ্টা করবে। এবং সবসময় পরীক্ষার ক্ষেত্রে নজর রাখবেন যে আপনার লেখাটা যেন শর্ট হোক, কম হোক, কিন্তু ভুল না হয়। কারণ 30 মার্কের একটা পরীক্ষাতে ভুল ধরার জন্য পরীক্ষকের বসে থাকবে আপনাদের মার্ক কম দেওয়ার জন্য। মার্ক কাটার তো জায়গা নাই। আপনি যদি একটা অ্যাকুরেট একটা অ্যাপ্লিকেশন লেখেন, আপনাকে 5-এর মধ্যে কত কাটবে বলেন তো? 5-এর মধ্যে 2 কাটতে পারবে না, সর্বোচ্চ 1 বা হাফ কাটতে পারবে রাইটিং এর ক্ষেত্রে। এবং কখনো কখনো সেটা কাটাও যায় না যখন অ্যাকুরেট একটা কম্পোজিশন বা একটা অ্যাপ্লিকেশন হবে। তো সেই জন্য যদি ভুল চলে আসে, যেমন স্পেলিং মিস্টেক, সেন্টেন্স এরর বা বানান ভুল কিংবা আর্টিকেল প্রিপোজিশনের মানে পজিশন অফ ওয়ার্ড ভুল, এগুলো থেকে তখন পরীক্ষক মার্ক কেটে নেয়। তা আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো হবে। এজন্য প্যানিক হওয়ার কিছু নাই। আপনারা পরীক্ষার আগে জাস্ট আমি যেভাবে গাইডলাইন দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে পর্যন্ত, সেগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। এবং যে পিডিএফগুলো দেওয়া হয়েছে সেই পিডিএফগুলো একটু একবার চেক করে নেবেন, করার চেষ্টা করবেন যে কদিন সময় পান, যেভাবে সময় পান। এখন আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি নাই সেই বিষয়ে একটু আমাকে বলবেন। স্যার জি বলেন। হ্যাঁ বলুন, স্যার আপনি, আমি তো বলছি। স্যার কম্পোজিশনটা হচ্ছে কত পেজের মধ্যে লিখলে আমি একটু ভালো মার্কস পেতে পারি স্যার, একটু যে বলতেন। আমি তো বললাম যে আপনারা স্যার ম্যাক্সিমাম। ওটা ওয়ার্ডটা বলছেন তো একটু পেজটা যদি বলতেন আচ্ছা, আর কি। এখন এটা আপনাকে দেখতে হবে যে আপনার কম্পোজিশন ওখানে মার্ক কত আছে। কখনো কখনো শর্ট কম্পোজিশন দিয়ে রাখতেছে 5 মার্কের। 5 মার্কের জন্য আপনার আপনার ব্যক্তিগত ওপিনিয়ন যে কত পেজ লেখা যায়। 5 পেজ, জি স্যার। 5 পেজ, 5 পেজ লিখতে গেলে আপনার সময় কত লাগবে আপনি জানেন? জি স্যার, অনেক তো সময় লাগবে। হ্যাঁ, আপনাকে টাইম ম্যানেজমেন্ট পাঁচ করতে হবে। পেজের জন্য 2 পেজ লিখলেই এনাফ আমার মনে হয়। হ্যাঁ, 5 মার্কের জন্য 2 পেজ মোর দেন না। আমারও এটা মনে হয় যেটা আমি হ্যাঁ, বললাম 5 সর্বোচ্চ গেলে মার্কের। 2.5 পেজ, 2 পেজ লেখার পর 8 হ্যাঁ, পৃষ্ঠা যেতে পারে সর্বোচ্চ। আপনাকে মার্কের উপর ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশনটা ক্রিয়েট করতে হবে ওখানে। এখন যদি সেটা 10 মার্কের হয় অবশ্যই আপনাকে পেজ সংখ্যা বাড়াতে হবে। 5 মার্কের জন্য পেজ সংখ্যা কমাবে এবং চেষ্টা করবেন, যেটা আমি বললাম যে 5 মার্কের জন্য 5 থেকে 8 মার্কের জন্য 150 থেকে 200 ওয়ার্ড ইজ মোর দেন এনাফ। এবং 200 ওয়ার্ড সেন্টেন্স, 200 ওয়ার্ডটা লিখতে গেলে আপনি দেখবেন যে 2 পেজই হয়ে যাবে। 200 ওয়ার্ড আপনি 1 পেজে লিখতে পারবেন, 2 পেজ মোটামুটি 2 পেজ চলে যাবে। আর কারো কোনো প্রশ্ন? স্যার কম্পোজিশন কয়টা পড়বো? আচ্ছা, আর কি কম্পোজিশন পড়বো? কয়টা পড়বো এটা আমরা নেক্সট ক্লাসে আপনাকে সাজেশন এর আগে দেওয়া হয়েছে। সাজেশন আপনি খুব সম্ভবত পান নাই, তো আবার সেগুলোর পাশাপাশি আর কিছু অ্যাড করে দিব আগামী ক্লাসে। স্যার আপনার অ্যাপ্লিকেশনটা আরেকবার কি পাওয়া যেতে পারে? অ্যাপ্লিকেশনটা আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন ক্লাসের মধ্যে, বললেন এটা কি আরেকবার পাওয়া যেতে পারে, মানে আরেকবার দিতে পারবেন? কোন অ্যাপ্লিকেশন? এইমাত্র দেখালাম সেটা। না, আজকে হচ্ছে আপনি বলেছিলেন যে আপনি নাকি একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন, কিন্তু ওটা আমি জানি না তো, পাইনি তো, এই জন্য বলছিলাম যে আপনারা ওটা হ্যাঁ, প্রতিষ্ঠানে গ্রুপে আমিও কথা কিছু বলে নেবেন। পাইনি। সব পিডিএফ দেওয়া আছে, আমি আসলে নতুন করে কিছু দিতে পারতেছি না এই মুহূর্তে। তো অনেক ঝামেলার বিষয় নতুন করে আবার কোথা বের করা, এগুলো সব ফাইল আমাদের ফার্স্ট টু লাস্ট সব ফাইল আমি প্রতিষ্ঠান দিয়ে রাখছি। ওখানে কথা বললেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
আসসালামু আলাইকুম স্যার, একটা কথা বলার ছিল। জি জি স্যার এখানে আমাদের শীটের আগে দেওয়া হয়েছিল যে পিপিআর 5%